বন্ধুরা, আমি রামচন্দ্রদেব স্মরণীয় বই থেকে আরেকটা গল্প আপনাদের শোনাচ্ছি। নোয়াখালীতে থাকাকালীন আরও অনেক ঠাকুরের আরও অনেক অলৌকিক ঘটনার কথা জানা যায়। তার মধ্যে একটা হলো যে ঠাকুর সর্বদাই ওনাকে তো সেই মানে রান্নার কাছ থেকে তো ছাড়িয়ে দেওয়া হলো, ছাড়িয়ে দিয়ে যার বাড়িতে রান্না করতেন উনি তো একজন ওভারসিয়ারের আন্ডারে ঠাকুরকে নিযুক্ত করে দিলেন। তারপরে ওখানে নিযুক্ত হওয়ার পর নোয়াখালী তো ওইখানেই থাকতেন, ওভারসিয়ারের কাছে ওখানেই থাকতেন কাজের সূত্রে। তো উনি সারা রাত কী করতেন, ওখানে একটা খুব ঘন জঙ্গল ছিল, ওইখানে গিয়ে সারা রাত উনি ধ্যান করতেন। বাড়িতে ফিরতেন না, আবার পরের দিন যখন সারা রাত ধ্যান করে পরের দিন যখন ফেরত আসতেন সকালবেলা একদম সূর্য ওঠার পরেই উনি ফেরত আসতেন। এই জিনিসটা ওখানে সবাই লক্ষ্য করেছেন। ওখানে তো সবাই থাকতেন, মানে কাজের সূত্রে তো আরও অনেকজন থাকতো না ওখানে, তো সবাই এটা লক্ষ্য করেছে। সবাই ঠাকুরকে খালি জিজ্ঞাসা করতে হচ্ছে সারা রাত ওই মানে জঙ্গলে কী করে। তা ঠাকুর তো কোনো উত্তর দেন না। তো এবার যারা এই জিনিসটা লক্ষ্য করেছেন, এবার ঠাকুরকে ওরা বলেছে যে তুমি যেরকম উত্তর দিচ্ছ না, আমরা সেরকমই আমরা এবার তোমার পিছু নেব, তুমি কোথায় যাও কী করো, তাও আবার সারা রাত কী করো সেটা আমরা গিয়ে দেখব। ঠাকুর তখন ওদের খুব বারণ করেছিল যে যেও না আমার পেছনে, আমি যাই আমার মতন যাই, আমি গিয়ে ওখানে আমার কাজ যে যাই, আমি আমার কাজ ফেরত এসে হয়ে গেলে তো আমি ফেরত চলে আসি, কেন তো কারোর কিছু অসুবিধা হওয়ার কথা নয়, তোমাদের তো অসুবিধা হচ্ছেও না, তো তোমরা যেও না। না, ওদের তো নাছোড়বান্ধ, ওরা যাবে, কারণ ওদের তো খুব কৌতূহল হচ্ছে যে জিনিসটা কী হলো, যে সারা রাত একটা লোক সারাদিন কাজ ঠাজ করে আর সারা রাত ঘুমায় না, উল্টে ঘুমায় না তো কথাটা ঠিকই আর ঠিক আছে, তাও আবার গিয়ে কি না সারা রাত ঘন জঙ্গলে বসে গিয়ে কী করে। তাও ঘরে থাকলে একটা ব্যাপার ছিল, জঙ্গলে গিয়ে সারা রাত কী করে। তো যাই হোক, যারা দেখেছিল তার মধ্যে কয়েকজন, সবাই না কয়েকজন ঠাকুরের পিছন নিল। তাও আবার কি ঠাকুরের সাথে যায়নি, ঠাকুর আগে আগে এগোতো, তার পেছন পেছন যেদিনকে ঠিক হলো আর কি ওনার পিছু নেওয়া হবে সেদিনকার ওরা পিছু যখন নিল, ঠাকুর তো আগে অনেকটা আগে এগিয়ে যাচ্ছে, তার পেছন পেছন ওরা আস্তে আস্তে যাচ্ছে যাতে ঠাকুর বুঝতে না পারে। তো এবার একটা জঙ্গলে ঢোকার জন্য একটা পুল আসে, সেই পুলটা ক্রস করলে জঙ্গলটা আর কি শুরু হয়, ওখান থেকে ঢুকতে হয়। তো এবার ঠাকুর তো পুলটাকে নর্মালি পার করে জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। এবার পুলটা পেরিয়ে ঠাকুর যখন চলে যান তখন তার কিছুক্ষণ বাদে যারা খুব কিউরিসিটির বসে ঠাকুরের পিছু নিয়েছিল তারাও পুল পার করছে। এবার ঠাকুরকেও তো অনুসরণ করতে গেলে তো ঠাকুর যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে ওদেরও যেতে হবে, ওদেরও পুল সেই হিসেবে পার করতে হবে। তো পুলটা পার করতে গিয়ে যখন ওরা মাঝপথে এসে দাঁড়ালো তখন দেখলো ওরা কোথা থেকে জানি মানে কোথা থেকে জানি দুদিক দিয়ে চারিদিক দিয়ে কোথা থেকে জানি খুব ঢিল ছুটছে। আর খুব আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে ঢিল ছুটছে, তারা মানে ওরা বুঝতে পারছে না কে ছুটছে, চারিদিক দিয়ে একদম ঢিলের বৃষ্টি হয়ে যাচ্ছে। আবার এটাও আশ্চর্যের ব্যাপার যে এই যে ঢিলগুলো ওদের গায়ে ছোড়া হচ্ছে একটাও কিন্তু ওদের গায়ে এসে লাগছে না। এখন পরিস্থিতিতে এমন হয়েছে, না তো ওরা ওখানে থেকে এগিয়ে ঠাকুরকে পিছু নিতে পারছে, না ওরা ওখানে দাঁড়িয়ে থাকতে পারছে, আর ফেরত তো আসার কোনো প্রশ্নই আসছে না। ওরা কোনো নড়নচড়ন করতে পারছে না, ওখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তখন হঠাৎ ওদের কি মনে হলো, তখন ওরা ঠাকুরকে ডেকে বলল যে রাম, আমাদের খুব ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমার আর পিছু করব না, আমরা এখন ফেরত যাব, এই ঢিল ছোড়াটাকে বন্ধ করাও, তাহলে আমরা ফেরত যেতে পারি। বলার সঙ্গে সঙ্গেই ওরা দেখলো যে মানে খুব অলৌকিকভাবে ঢিল পড়াটা বন্ধ হয়ে গেল। ওরা এই জিনিসটা দেখে আর কোনো আগা পিছা কিছু আর করলো না, কোনো রিয়াকশন দিল না, ওরা স্ট্রেট বাড়িতে চলে গিয়ে ওরা নিজ মতন ঘুমিয়ে পড়লেন। এইটা একদিন উনি ঠাকুরের যে ভাই ছিলেন তার কাছে এটা গল্প করেছিলেন। উনিও তখন একবার বলেছিলেন, তখন আরেকবারের কথা বলেছিলেন যে এরকম ঠাকুর তখন একদিন
এরকম যাচ্ছিলেন, সন্ধ্যেবেলা হাঁটছিলেন। তো ওনার পেছন পেছন ওনার আরও 2-4 জন ছিল, ওরা একটু দূরে ছিল আর কি। ঠাকুর আগে আগে আসছিল, ওরা ধীরে সুস্থে একটু দেরি করে আসছিল। তো হঠাৎ দেখলো ঠাকুর হঠাৎ থমকে গেল। এবার ওনার থমকে দাঁড়ানো দেখে ওরা একটু ঘাবড়ে গেল, হঠাৎ থমকে গেল কেন। তো ওরাও দাঁড়িয়ে পড়েছে, দেখছে যে কি হলো জিনিসটা দেখি। তো হঠাৎ ঠাকুরের পায়ের দিকে নজর যাওয়াতে দেখলো একটা মানে কেউটে সাপ, বিষধর কেউটে সাপ একদম পুরো ওনার পাটাকে জড়িয়ে, একটা পা জড়িয়ে একদম শক্ত করে জড়িয়ে ধরেছে, ধরে ফোঁস ফোঁস শব্দ করছে। তা এরা দেখে তো মানে ওরাদের তো আরও হয়ে গেছে, যারা ঠাকুরের অনুসরণ করছিলেন তাদের তো হয়ে গেছে, তারা তো মরি করে ঠাকুরের কাছে এসে উপস্থিত হচ্ছে, কী করে করবো, অথচ আবার ওদের ভয়ও লাগছিল এই সাপটাকে দেখে। তখন ঠাকুর আস্তে করে কেউটি সাপটাকে বলল, আমি তোমাকে দেখিনি, সেই জন্য তোমার গায়ে পাড়া লেগে গেছে, তোমার খুব তো জোর ব্যথা পেয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমি ইচ্ছা করে তো তোমাকে ব্যথা দিইনি, তুমি আমাকে ক্ষমা করে দাও আর ক্ষমা করে দাও। তো এটা বলার পরে দেখি আস্তে আস্তে কেউটি সাপটা ঠাকুরের পায়ের থেকে নেমে তো গেল, কিন্তু নেমে যাওয়ার পর ওটা অদৃশ্যও হয়ে গেল। মানে ওখানে যে কোনো সাপের যে কোনো অস্তিত্ব ছিল ওটা দেখে তখন বোঝা যায়নি। এমনি এরকম অনেক আরও গল্প আছে যেটা আমরা আরও জানতে পারবো। আজকের গল্পটা এইটুকুনি। আমি আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের সাথে দেখা করব। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার এই ইউটিউব চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও পোস্ট করব তাহলে আপনাদের কাছে যেন নোটিফিকেশন চলে আসে। আর ফেসবুকে দেখে থাকলে আমার পেজটা ফলো করবেন, ওখানেও নোটিফিকেশন বেল অন করবেন, যাতে আমি ফেসবুকে যখন আপনাদের জন্য ভিডিও দেব তখন যেন আপনাদের কাছে নোটিফিকেশন এসে যায়। জয় রাম।